কলেজের প্রশাসন যথেষ্ট সুদৃঢ় চিন্তাধারার মাধ্যমে কলেজ পরিচালনা করছেন, তারই বিষয়, তারই ফল আজকের এই মান্থলি সেমিনার। এই মান্থলি সেমিনারে স্যার বলবেন মেল জেন্ডারের ওপরে, বিশেষভাবে আপনারা অনুধাবন করবেন। আমি সময় নষ্ট করব না, আমি আমার ভাতৃপ্রতিম চিকিৎসক পার্থপ্রতিম চৌধুরীকে অনুরোধ করছি, তিনি আসুন এবং বক্তব্য শুরু করুন। আমাকে কিন্তু একটু এইদিকে যেতে হতে পারে, হ্যাঁ এইখানটায় যেতে হতে পারে একটু মাঝে, পড়ে গেলে একটু অসুবিধা নেই। এটা এখানে থাকে, এখানে থাকে, এখানে থাকে, তাহলে পড়বো না। ঠিক আছে। হ্যালো। তো সর্বপ্রথমেই আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন তাদের প্রত্যেককেই আমার শুভেচ্ছা, আগামীর অভিনন্দন থাকলো আপনাদের জন্য। আজকে উপস্থিত আমার সকল শিক্ষক এবং শিক্ষিকাবৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই এবং কলেজের সকল যারা অশিক্ষক কর্মচারীবৃন্দ আছেন তাদেরকেও আমার শ্রদ্ধা জানাই। আর আমার এই ছাত্র যিনি ইউটিউবের সম্প্রচার করবেন তার জন্য বিশেষ অভিনন্দন। এবং সর্বোপরি আমাদের কলেজের প্রিন্সিপাল মাননীয় শ্রী ডক্টর এ কর মহোদয়, তাকে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। তো আজকের আমাদের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে ইনফার্টিলিটি, যার বাংলা করলে দাঁড়াবে বন্ধ্যাত্ব। মানে আরও পরিষ্কারভাবে বললে একটা মহিলার মা না হতে পারার যন্ত্রণা, এটাই হচ্ছে আজকে আমাদের টপিক। তো ইনফার্টিলিটি বর্তমান সময়ে একটা চিকিৎসা জগতের একটা আলোড়ন ফেলা একটা ডিজিজ সিমটমস। আমরা বর্তমান সময়ে ভীষণভাবে টিভিতে বা হোর্ডিং দেখছি, সেটা হচ্ছে টেস্ট টিউব বেবি, সারগোরেট মাদার, অর্থাৎ মায়ের গর্ভ ভাড়া করা হচ্ছে। কোনো মহিলা হয়তো ইনফার্টিলিটির শিকার, সে আর হয়তো কোনোদিন মা হতে পারবে না, এখন হাজব্যান্ডের স্পার্ম নিয়ে কোনো একটা ভাড়া করা মহিলার পয়সার বিনিময়ে তার ইউটেরাসে প্রতিস্থাপন করা হচ্ছে। মানে আমরা যারা চিকিৎসা ব্যবস্থার সঙ্গে যুক্ত, এরকম ধরনের 2-4টে পেশেন্ট হলে আমাদের ভালো হয়, কিন্তু যিনি সত্যি মা হতে না পারছেন বা পারবেন না, তার কাছে কিন্তু যন্ত্রণাটা অনেক বেশি। তো এরকমই একটা টপিক আজকে ইনফার্টিলিটি। তো দেখুন, বর্তমান সময়ে ইনফার্টিলিটি নিয়ে বিশাল গবেষণা হচ্ছে। এর আগে ভারতবর্ষে হয়নি, বা অতীতে ভারতবর্ষে হয়নি তা কিন্তু নয়। মানে যদি একটু মহাভারতের যুগে আমরা যাই, দেখবেন মা কুন্তী
কর্ণ জন্মেছিল তার। সেই একটু ছোট্ট ইতিহাস দিয়ে আমরা ইনফার্টিলিটিতে ঢুকবো। আজকে এসছেন স্যার উপস্থিত আছেন, উনি একটা দারুণ কথা বলছিলেন স্টাফ রুমে, যে বিজ্ঞানী আচার্য জগদীশচন্দ্র বোস তিনি যে তার গবেষণাগারটা তৈরি করেছিলেন তার নাম দিয়েছিলেন বসু বিজ্ঞান মন্দির, অর্থাৎ বিজ্ঞানের সঙ্গে ধর্মের একটা মেলবন্ধন। তো একবার মুনি তিনি এসেছিলেন মাতা কুন্তির রাজপ্রাসাদে, রাজকন্যা কুন্তি। তা মাতা কুন্তি সে মুনি ঋষিকে খুব আদর আপ্যায়ন করেছিলেন। মুনি ঋষি বলে কথা, তাকে তো চটানো যাবে না। খুব সুন্দরভাবে তার আদর আপ্যায়ন করবার পর তিনি মাতা কুন্তিকে একটা আশীর্বাদ দিলেন যে আমি এই বেদ মন্ত্রটা তোমাকে প্রদান করছি, তুমি যখনই এই বেদ মন্ত্র উচ্চারণ করে তোমার ইচ্ছা অনুযায়ী যে দেবতাকে তুমি আমন্ত্রণ জানাবে সেই দেবতা তোমার সামনে উপস্থিত হবে এবং তুমি সন্তান সম্ভবা হয়ে পড়বে। তাই এই যে আশীর্বাদটা তিনি দিয়েছিলেন তার কারণ তিনি তো দূরদর্শী, তিনি জানতেন বা দিব্য চক্ষুতে দেখতে পেয়েছিলেন যে এই সুন্দরী ফুটফুটে মেয়েটি যে আমাকে এত সুন্দর সেবা শুশ্রূষা করছে সন্তানের মতো, আগামীতে তার সঙ্গে যে রাজার বিয়ে হবে মানে পাণ্ডু, সে কিন্তু পুরুষত্বহীনতার মতো একটা জটিল ব্যাধিতে ভুগবে, অর্থাৎ তার পিতা হওয়ার সামর্থ্য থাকবে না। এই মাতা কুন্তিকে তিনি এই আশীর্বাদটা দিয়েছিলেন যাতে তুমি ভবিষ্যতে মা হতে পারো। কিন্তু কুন্তি বাচ্চা মেয়ে, তখনও ম্যাচুরিটি আসেনি। সে কি করলো, সেই মন্ত্রটা দেখলো যে এটা বাস্তবে কাজ হয় কিনা। তিনি তো আমাকে দিয়ে গেলেন এই মন্ত্রটা, এটা আদৌ কাজ হবে তো। তিনি তখন ওই বেদ মন্ত্র যখনই উচ্চারণ করলেন সঙ্গে সঙ্গে কিন্তু সূর্যদেব এসে হাজির। মাতা কুন্তি তো ভয় পেয়ে গেলেন, সমাজের লোক আমায় কি বলবে। সূর্যদেবের কাছে প্রার্থনা করলেন যেন আমার সন্তান না হয়। কিন্তু সূর্যদেব বললেন এই মন্ত্র উচ্চারণ করে তুমি আমাকে ডেকেছো, এর একটা ফল তোমাকে তো নিতেই হবে। তা সূর্যদেব বললেন ঠিক আছে, যে সন্তান তোমার গর্ভে আসবে সেই সন্তান নারীর যোনিপথ দিয়ে বেরোবে না, তাহলে কি হবে, কুমারিত্ব নষ্ট হবে, এই সন্তান কাম দিয়ে নির্গত হবে। তাই তার নাম হলো কর্ণ। এখন আপনি হয়তো বলবেন যে এরকম একটা সায়েন্টিফিক সেমিনারে আপনি এরকম ধর্মের কথা বলছেন, তার মানে কি যদি কোনো স্টেরিলিটিতে ভুগছেন, ইনফার্টিলিটিতে ভুগছেন কোনো মহিলা, তাকে কি আপনি পরামর্শ দেবেন যেমন সূর্য মন্ত্র স্তব করো? আপনারা মন্ত্র বলতে কি বোঝেন আমি জানি না, কিন্তু সংস্কৃতে মন্ত্র, মন কথার অর্থ হচ্ছে মাইন্ড, আর ত্র কথার অর্থ হচ্ছে শক্তি। অর্থাৎ মনের শক্তি যদি বৃদ্ধি হয় তাহলে কিন্তু শরীরের ব্যাধিও দূরীভূত হয়। এটা আমার কথা না, হ্যানিম্যানের কথা। হ্যানিম্যান কি বলেন, প্রথমে মন রোগে আক্রান্ত হয়, তার রিফ্লেকশন পরে শরীরে, অর্থাৎ মন সুস্থ হলে শরীর আপনা থেকেই সুস্থ হয়ে যাবে। এটা ছিল মন্ত্রের কথা। আর সায়েন্সের কথা, আমরা বড্ড বেশি সায়েন্স করি। আমরা সায়েন্স বুঝি কি না বুঝি, আমরা কিন্তু মোটামুটি প্রত্যেকে একজন সায়েন্টিস্ট। সায়েন্স নিয়ে বলতে ভালো লাগে, সায়েন্স নিয়ে আলাপ আলোচনা করতে ভালো লাগে, ডিবেট করতে ভালো লাগে। তো আমি দেখছিলাম যে এই যে স্টেরিলিটি বা ইনফার্টিলিটি, বন্ধাত্বের জন্য কোন ভিটামিন অন্যতম প্রধান দায়ী? সায়েন্সের কথা বলছি, আমি ধর্মের কথা বলছি না। কোন ভিটামিন সব থেকে দায়ী?
দুটো ভিটামিন উল্লেখ করা হয়েছে, ভিটামিন ডি এবং ভিটামিন ই। আবার এই দুটো ভিটামিনের মধ্যে সবথেকে বেশি যে ভিটামিন ডেফিসিয়েন্সির কারণে ইনফার্টিলিটি হয়, ভিটামিন ডি। তাহলে কুন্তী আহ্বান করেছিলেন কাকে? সূর্যদেবকে। ভিটামিন ডি সব থেকে বেশি পাওয়া যায় কোথা থেকে? সূর্যের আলো থেকে। ভিটামিন ডি সব থেকে বেশি পাওয়া যায় সূর্যের আলো থেকে। তাহলে দেখুন কোথাও একটা কানেকশন তৈরি হচ্ছে, সূর্যদেবের আবাহন আর আমার এখন বর্তমান বিজ্ঞান বলছে ভিটামিন ডির অভাবে স্টেরিলিটি হতে পারে, তার সম্ভাবনা সব থেকে বেশি। কোথাও বিজ্ঞান আর ধর্মের মেলবন্ধন। একটা সময় হয়তো ধর্মই আমাদেরকে পরিচালিত করত, তখন এরকম বিজ্ঞান আবিষ্কার হয়নি, তখন ওটাই ছিল একটা মাধ্যম। এখন কিন্তু সায়েন্স একটা মাধ্যম। যাই হোক, তো আসি এবার আসল আলোচনায়। এখানে ছবিটা যেটা আছে যদি বড় করে দেখাতে পারতে ভালো হতো। তো মোটামুটি সবাই ইউটেরাস সম্পর্কে আইডিয়া আছে, অনেক সময় প্রয়োজন হবে। যাই হোক, প্রথমে আসি স্টেরিলিটির সংজ্ঞাতে বা ইনফার্টিলিটির সংজ্ঞাতে। বলা হচ্ছে কোনো মহিলা কোনো পুরুষের সঙ্গে আনপ্রোটেক্টেড সেক্স যদি 1 বছরেরও বেশি সময় ধরে করে এবং তারপরেও যদি সেই মহিলা সন্তান সম্ভবা না হন, তিনি স্টেরিলিটির শিকার বা ইনফার্টিলিটির শিকার। আনপ্রোটেক্টেড সেক্স মানে পুরুষ কোনো কন্ডম ব্যবহার করবে না, নারী কোনো কন্ট্রাসেপটিভ পিল ব্যবহার করবে না, বা অন্য কোনো কন্ট্রাসেপটিভ ডিভাইস ব্যবহার করবেন না। এই অবস্থায় যদি 1 বছরেরও বেশি সময় তারা সেক্স করেন এবং সন্তান না হন, সন্তান তাদের না হয়, তখন বুঝতে হবে সেই মেয়েটি ইনফার্টিলিটির শিকার। মানে হয়তো বিয়ে করলো একটা মহিলা একটা পুরুষ, এবং 6 মাসের মধ্যেই সে মনে করছে যে আমার সন্তানটা কেন হলো না, আমার শরীরে কি রোগ বাসা বেঁধে আছে, আমি কি ইনফার্টিলিটির শিকার। অতটা দুশ্চিন্তার কিন্তু কিছু নেই, অতটা দুশ্চিন্তার কিছু নেই। অন্তত 1 বছর থেকে 2 বছর অপেক্ষা করুন, অবশ্য তাতে ডাক্তারদের দুশ্চিন্তা বাড়বে, কিন্তু পেশেন্টদের অত দুশ্চিন্তার কিছু কারণ নেই। অন্তত 1 বছর থেকে 2 বছর অপেক্ষা করুন। যদি সিরিয়াস কন্ডিশন তৈরি হয় সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ আমাদের মেনে চলতে হবে। নর্মালি 1 থেকে 2 বছর অপেক্ষা করুন। যদি সন্তান না আসে তখন চিকিৎসকের পরামর্শ নেবেন। এটা গেল সংজ্ঞা। এবার আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে একজন মহিলা কিভাবে সন্তান সম্ভবা নর্মালি হয়, ন্যাচারালি হয়। তাহলে পরবর্তী যে আলোচনা সেটা আমি আপনাদেরকে খুব সহজে বোঝাতে পারবো। আচ্ছা, যেহেতু মহিলাদের বিষয়, একটা ছোট্ট বিষয় একটু অবতারণা করি। আমরা খাওয়ার সময়, দুঃখিত, রান্নার সময় তরকারিতে আমরা হলুদ ব্যবহার করি। আপনারা হয়তো ভাবেন হলুদের সঙ্গে তেলের কি সম্পর্ক, সে সম্পর্ক নেই। জেনারেলি আমরা কি বলবো, হলুদ খাবারটাকে রং করার জন্য, আকর্ষণীয় করবার জন্য আমরা হলুদ ব্যবহার করি। এটা গেল উপরের কারণ। ভেতরের কারণ কি? ছোটবেলায় দেখতাম যদি কেটে যেত, মা সঙ্গে সঙ্গে না হলুদটা নিয়ে এসে ওই কাটা জায়গায় একটুখানি টিপে দিত। জ্বর হতো, গলা ব্যথা হতো, লাং ইনফেকশন, বাড়িতে বলতো গরম দুধের সঙ্গে একটু হলুদ মিশিয়ে খাও। কেন? হলুদ অ্যান্টিসেপটিক, জীবাণু নাশ করার ক্ষমতা আমার আছে। অর্থাৎ তরকারিতে হলুদ দিলে শুধু তরকারির রং তৈরি হয় না, ওই তরকারিতে যদি কোনো জীবাণু সংক্রমণ থেকে থাকে অল্প বিস্তর, সেটাকে ধ্বংস করার ক্ষমতা হলুদের আছে। এটা হচ্ছে হলুদের ভেতরের কারণ। তো আজকে এই ইনফার্টিলিটির যে সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব,
উপরে কিছু কারণে বলবো এবং ভেতরের কারণ কি সেটাও আলোচনা করব। এই হলুদের মতো শুধু রং হবে না। তো প্রথমে আসি ন্যাচারালি, প্রাকৃতিকভাবে একটা মহিলা কিভাবে সন্তান সম্ভবা হতে পারেন। এই যে ছবিটা অনেকে হয়তো দেখতে পাচ্ছেন না, অনেকে দেখতে পাচ্ছেন। যারা দেখতে পাচ্ছেন না, ক্লাসে পড়াবার সময় বা নিজেরা পড়েছেন, ইউটেরাসের ছবিটা মোটামুটি জানা আছে, একটু বোঝার চেষ্টা করবেন। এই যে ছবিটা দেখছেন এটা হচ্ছে ইউটেরাসের ছবি, মানে একজন নারীর নারীত্বের প্রতীক ইউটেরাস। এই ইউটেরাসের এই যে ছবিটা দেখছেন এটা হচ্ছে মূল বডি, এবং এই যে মাঝের অংশটা দেখছেন ক্যাভিটি অফ দ্য ইউটেরাস, এখানে যে লেয়ারটা আছে আমরা বলছি এন্ডোমেট্রিয়াম লেয়ার। এই এন্ডোমেট্রিয়াম লেয়ারেই কিন্তু সন্তান বড় হয়ে উঠবে। সন্তান ধারণের জায়গায় হচ্ছে এই যে ক্যাভিটি অফ ইউটেরাস, এন্ডোমেট্রিয়াম লেয়ার। এর উপরে যে অংশটা দেখছেন ফান্ডাস, অতিরিক্ত চাপ প্রেসার থেকে ইউটেরাসকে রক্ষা করছে। এই যে ধুতরা ফুলের মতো দেখুন একটা ছবি, এটাকে আমরা বলছি ফ্যালোপিয়ান টিউব। এখান থেকে দেখুন দুটো বলের মতো আকৃতি অংশ, দুপাশে দুটো আছে কিন্তু, এটাকে আমরা বলছি ওভারি। এই ইউটেরাসের নিচের অংশটা দেখুন, একদম নিচের অংশ, এটাকে আমরা বলছি সার্ভিক্স। মানে এই যে সন্তান এখানে ধারণ করছে ইউটেরাস, একটা সময় পর যখন সন্তানটি ডেলিভারি হবে, পৃথিবীর আলো দেখবার জন্য বেরিয়ে আসবে, এই পথেই কিন্তু আসবে। আর নেক্সট একদম নিচের অংশ, এটা হচ্ছে ভ্যাজাইনাল, মানে এখান থেকেই সন্তান ভূমিষ্ঠ হবে, পৃথিবীর আলো দেখবে। এখন এই যে ওভারি দেখছেন, এই ওভারির মধ্যে অসংখ্য ছোট 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 সেল আছে, যাকে আমরা বলছি ফলিকলস। এই ফলিকলসের মধ্যে থেকে, কিন্তু অসংখ্য ফলিকলস আছে, এই ফলিকলসের মধ্যে থেকে একটা মাত্র ফলিকলস ম্যাচুরিটি পাবে, তাকে আমরা বলবো ওভাম, বাংলায় বলবো ডিম্বাণু। মানে দেখুন, ধরুন আমাদের দেশে থেকে আমরা একজনকে অলিম্পিকে পাঠাবো দৌড় প্রতিযোগিতায়, কাকে পাঠাবেন? যে খোড়া তাকে তো পাঠাবেন না, যে সব থেকে ভালো দৌড়াতে পারে আপনি তাকে পাঠাবেন। তো এই যত ফলিকলস আছে তার মধ্যে থেকে যে সব থেকে শক্তিশালী ফলিকলস, তাকেই কিন্তু নির্বাচন করা হবে। তাহলে বাদ বাকি ফলিকলস কি করবে? আমরা একজনকে পাঠিয়ে দিলাম অলিম্পিক্সে দৌড়ানোর জন্য, আমরা বাদ বাকি ভারতবর্ষে কি করি? হাততালি দিই, উৎসাহ দিই। এই বাদ বাকি যত ফলিকলস থাকবে তারা কি করবে? ওই ওভামকে প্রমোট করবে। কিভাবে করবে? আমাদের মস্তিষ্কের অগ্রভাগে একটা গ্ল্যান্ড আছে, খুব গুরুত্বপূর্ণ মাস্টার গ্ল্যান্ড বলি আমরা, পিটুইটারি গ্ল্যান্ড। এই পিটুইটারি গ্ল্যান্ড থেকে দুটো হরমোন ক্ষরণ হবে, একটা হচ্ছে FSH ফলিকল স্টিমুলেটিং হরমোন, আর একটা LH লিউটিনাইজিং হরমোন। এখন বুঝতে পারছেন ফলিকল স্টিমুলেটিং হরমোন, এই হরমোনটাই কিন্তু এই ওভারিতে যে অসংখ্য ফলিকলসগুলো আছে, এই ফলিকলসগুলোকে প্রতিনিয়ত স্টিমুলেট করে ফিমেল হরমোন, যেটাকে আমরা বলি ইস্ট্রোজেন, সেটাকে হরমোন করবে। এই ইস্ট্রোজেনই কিন্তু এই অসংখ্য ফলিকলসের মধ্যে থেকে একটা ওভাম নির্বাচন করবে। আর বাদ বাকি ফলিকলসগুলো ওই হাততালি দেওয়ার মতো, তারাও প্রচুর ইস্ট্রোজেন ছেড়ে ছেড়ে এই ফলিকলসটাকে প্রমোট করবে আগামী শিশুর জন্য, মানে ওভামে।
এরপর এই যে ওভামটা নির্বাচিত হলো বা ডিম্বাণুটা নির্বাচিত হলো, এর আগে একটু বলে রাখি ডিম্বাণুটা কীরকম। আমরা যে ডিম খাই, ডিমের দেখবেন উপরে একটা সাদা অংশ থাকে, ভেতরে থাকে কুসুম। এই ওভামটাও ঠিক তাই। পরে আসবো এই বিষয়টা নিয়ে। তো যখন ওই ওভামটি ম্যাচিওর হয়ে যাবে, পরিপক্ক, তখন কি করবে, এই ওভারিটা দেখছেন, ওভারিটাকে ভেদ করে ফাটিয়ে ও বাইরে চলে আসবে। এই যখন আসবে তখন কি হবে, এই ডিমের সাদা অংশের মতো অংশটা ওটা ভেতরে রেখে আসবে, ওটারও কাজ আছে। আর বেরিয়ে আসবে কুসুমের মতো অংশটি। এইবার যে সাদা অংশটা থেকে গেল, এটাকে আমরা বলছি কর্পাস লুটিয়াম। পরবর্তীতে ওই যে এলএস লিউটিনাইজিং হরমোন এই কর্পাস লুটিয়ামকে স্টিমুলেট করে তৈরি করবে অন্য ফিমেল হরমোন, যাকে আমরা বলছি প্রোজেস্টেরন। এই প্রোজেস্টেরনের কাজ কি? এই প্রোজেস্টেরনের কাজ হচ্ছে টোটাল প্রেগন্যান্সিকে কন্ট্রোল করা। মানে ওয়াইফ প্রেগনেন্ট হলে যেমন স্বামী সমস্ত রকমভাবে দেখভাল করে, আর এই প্রোজেস্টেরনের কাজ হচ্ছে ওই সন্তান যেটা গর্ভে আসছে তাকে সম্পূর্ণরূপে দেখভাল করা। এইবার ওভামটা যখন এটাকে ভেদ করে বাইরে বেরিয়ে এলো, এই যে দেখছেন প্রবর্ধক আঙুলের মতো অংশ থাকে, ধুতরা ফুলের মাথার অংশটার মতো, যখনই বেরিয়ে আসবে এখানে কিন্তু সেন্সার লাগানো আছে, প্রাকৃতিক সেন্সার। বেরোলেও বুঝে যাবে, সঙ্গে সঙ্গে ক্যাচ করে ধরবে। ধরলে এই যে নালীপথ, এই নালীপথ দিয়ে ফ্যালোপিয়ান টিউবের অপেক্ষাকৃত চওড়া অংশ, যাকে বলা হচ্ছে অ্যাম্পালা, AMPULL, এটা অনেকে অনেক রকম উচ্চারণ করে। আমার যিনি স্যার ছিলেন বি দত্ত, উনি বলতেন অ্যাম্পালা। শব্দটা আমার খুব ভালো লাগে, বলতে ভালো লাগে, শুনতে ভালো লাগে। আমি আর অ্যাম্পুলা বলি না, অ্যাম্পালা বলি। যদি আপনাদের খারাপ লাগে কারেকশন করে নেবেন। অ্যাম্পালা, তো এই অ্যাম্পালাতে অবস্থান করবে। কেমনভাবে অবস্থান করবে? বাসরাতে বউ কি করে, মাথায় ঘুমটা পেরে অপেক্ষা করে, হোয়েন হাজবেন্ড কামস, কখন স্বামী আসবে, অপেক্ষা। এখানেও কিন্তু সে অপেক্ষা করছে, এখানেও সে অপেক্ষা করবে। এর মধ্যে যদি কোনো মহিলা কোনো পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে মিলিত হয় এবং তার স্পার্ম যদি ঠিকঠাক কাউন্টিং ঠিক থাকে, এই স্পার্ম ভ্যাজিনাল ক্যানেল দিয়ে এই যে দেখছেন সার্ভিক্স হয়ে, এই ইউট্রাস হয়ে এই ফ্যালোপিয়ান টিউবের মধ্যে প্রবেশ করে অ্যাম্পালাতে গিয়ে ওভামের সঙ্গে মিলিত হবে, অর্থাৎ ফার্টিলাইজড হচ্ছে। এরপর এই ফ্যালোপিয়ান টিউবের মধ্যে রয়েছে অসংখ্য ছোট ছোট রোম। নাকের মধ্যে চুল আছে দেখেছেন, ছোট ছোট, এই ধরনের জাস্ট ছোট 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 সিলিয়া। এই সিলিয়ার কাজ হচ্ছে এই ফ্যালোপিয়ান টিউব থেকে এই যে ফার্টিলাইজড ওভাম তাকে ধীরে ধীরে কোথায় ব্যাক করো না, ইউটেরাসের মধ্যে ব্যাক করো। এরপর ইউটেরাসে সন্তান বেড়ে উঠছে। এই হচ্ছে একজন মহিলার ন্যাচারালি মা হওয়ার জৈবিক প্রক্রিয়া। এখন আলোচ্য বিষয়বস্তু ইনফার্টিলিটি। তাহলে এই যে জৈবিক প্রক্রিয়াতে কি কি বাধা আসলে তখন একজন মহিলা ইনফার্টিলিটির শিকার হবেন? প্রচণ্ড গরম, সো না ঠিক আছে। আচ্ছা, তো ওই যে ধৈর্য ধরে আপনারা বসে আছেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। আচ্ছা, এইবার কি কি প্রক্রিয়ায় এই জৈবিক প্রক্রিয়া বাধা পেলে সেই মহিলা হবে ইনফার্টিলিটির শিকার? নাম্বার 1,
এন্ডোমেট্রিওসিস। এই যে হরমোনাল প্রক্রিয়াগুলো বললাম, এগুলো নিশ্চয়ই মাথায় আছে, তাহলে এই যে বিষয়গুলো বুঝতে সুবিধা হবে। এন্ডোমেট্রিওসিস মানে পিটুইটারি থেকে যে দুটো হরমোন ক্ষরণ হচ্ছে, এফএসএইচ আর এলএইচ, তারা কি করছে, এই ওভারির ফলিকলকে স্টিমুলেট করছে, তারা একটা ওভামকে প্রডিউস করছে। কিন্তু এই যে ইস্ট্রোজেন হরমোন ফলিকলগুলো থেকে উৎপন্ন হচ্ছে, তাদের কাজ কিন্তু শুধুমাত্র এটা নয় যে একটা ওভামকেও প্রডিউস করা, আরও কিছু কাজ আছে। কি করে দেখবেন, একটা মন্ত্রী যদি কোথাও বক্তব্য রাখতে যায়, আগে না ডিটেকটিভ যারা আছে তারা গিয়ে এলাকাটা পরিদর্শন করে, ওখানে কোনো জঙ্গি হামলা হবে না তো, যদি থাকে সেগুলোকে নিকেশ করো। একই রকমভাবে ওভাম কিভাবে যাবে, এই ফ্যালোপিয়ান টিউবের মধ্যে দিয়ে কিন্তু অ্যাম্পালাতে প্রবেশ করবে। তাহলে এখানে যদি কোনো রকম সংক্রমণ থেকে থাকে, সেই সংক্রমণকে দূর করার দায়িত্বও কিন্তু ইস্ট্রোজেনের, কারণ খুব সেন্সিটিভ, হোমিওপ্যাথি ওষুধের মতো খুব সূক্ষ্ম মাত্রায় যাবে। সুতরাং জলটা খুব ভালো হওয়া দরকার, বোতলটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন হওয়া দরকার, ওষুধটাও ভালো হওয়া দরকার। এবার দেখুন, এই একটা কাজ করলো। আর একটা কাজ কি, যখন দেখবেন সন্তান ভূমিষ্ঠ হয়, মা কাকিমা ঠাকুমা কি করে, বাড়িতে ওই কাঁথা টাথা সেলাই করা শুরু করে দেয়, ছোট ছোট কাঁথা। বাচ্চা আসবে, একটু হাগু হাগু মুতু মুতু করবে, ঠিক আছে, তাদের জন্য একটা সুন্দর একটা কাঁথা। একই রকমভাবে ইস্ট্রোজেন কি করবে, এই যে ইউটেরাইন ক্যাভিটি, এন্ডোমেট্রিয়াল লেয়ার, এটাকে কি করবে, আরো পুরু করে তুলবে। কাঁথাটা একটু পুরু হলে বাচ্চা শুতে ভালো লাগবে, একটু পুরু করে তুলবে। আর কি করবে, প্রচুর প্রচুর রক্তনালী তৈরি করবে, সেখান থেকে প্রচুর অক্সিজেন সমৃদ্ধ রক্ত প্রবাহিত হবে। নবজাতক আসছে বলে কথা, স্বাগতটা একটু ভালো করে জানাতে হবে, তো ওই লেভেলে হবে। এখন ইস্ট্রোজেন কি করছে, এন্ডোমেট্রিয়াল লেয়ারের বৃদ্ধি ঘটাচ্ছে ইস্ট্রোজেন। এখন যদি কোনো কারণে কজ আননোন, যদি কোনো কারণে এই বৃদ্ধি শুধু এই এন্ডোমেট্রিয়াল লেয়ারেই সীমাবদ্ধ না থাকে, তার সঙ্গে সঙ্গে এই বৃদ্ধি যদি এই ওভারিতেও এক্সট্রা গ্রোথ তৈরি করে, এই ফ্যালোপিয়ান টিউবেও এক্সট্রা গ্রোথ তৈরি করে, তাহলে কিন্তু মহিলারা ইনফার্টিলিটির শিকার হতে পারেন। কেন? এই যে ওভুলেশন হচ্ছে, অর্থাৎ ওভাম তৈরি হচ্ছে, তারপরে ওভামটা নির্গত হচ্ছে, যেটাকে আমরা বলছি ওভুলেশন। যদি এইখানে এক্সট্রা গ্রোথ তৈরি করে, এই যে সমস্ত ফলিকল আছে, সেই সমস্ত ফলিকলগুলো কিন্তু ওভামে ট্রান্সফার হতে পারবে না, ওভুলেশন হবে না। ওভুলেশন যদি না হয়, মা হওয়ার সম্ভাবনা একেবারেই থাকছে না। আবার দেখুন, এই যে ফ্যালোপিয়ান টিউব, এই ফ্যালোপিয়ান টিউবের পথ ধরেই তো অ্যাম্পালাতে ওভাম উপস্থিত হবেন। এখন যদি এইখানে এক্সট্রা গ্রোথ তৈরি হয়, ব্লকেজ তৈরি হয়ে যাবে, ওভাম পৌঁছাতে পারবে না। আবার ধরুন, যদি গ্রোথটা এই ইসমাচে থাকে, এই সংযুক্ত অংশ ইউটেরাসের এখানে, তাহলে অ্যাম্পালার আগের জায়গা, তাহলে এই ইউটেরাস হয়ে স্পার্ম অ্যাম্পালাতে পৌঁছাতে পারবে না, মা স্টেরিলিটির শিকার, ইনফার্টিলিটির শিকার। নেক্সট কারণ যেটা, সেটা হচ্ছে ইউটেরাইন ফাইব্রয়েডস, ইউটেরাসের টিউমার। ওই ইস্ট্রোজেন যার কাজ ছিল এই লেয়ারটাকে, এন্ডোমেট্রিয়াল লেয়ারটাকে বাড়িয়ে তোলা, তার অতি সক্রিয়তা, কজ আননোন, অতি সক্রিয়তা, তাতে যদি এই এন্ডোমেট্রিয়াল লেয়ারে কোনো এক্সট্রা গ্রোথ টিউমার দেখা দেয়, কোথায় দেখা দেবে, বিশেষ করে যদি সার্ভিক্সের এই অংশে দেখা দেয়, তাহলে কি হবে, তাহলে এই ভ্যাজাইনাল ক্যানেল দিয়ে এই সার্ভিক্স হয়তো স্পার্ম ঢুকছিল, গেটওয়ে, সেখানেই যদি প্রতিবন্ধকতা তৈরি হয়, স্পার্ম প্রবেশ করতে পারছে না,
যদি এই ফ্যালোপিয়ান টিউবের একদম ইসমাসের এই অংশ দুটোতে যদি হয়, তাহলে স্পার্ম তো এই পথ দিয়েই প্রবেশ করতো অ্যাম্পালাতে, তা সেখানেই যদি হয় তাহলে সেই পথও কিন্তু বাধা পড়ে গেল। ইউটেরাসের মধ্যে প্রবেশ করার পরেও এই ফ্যালোপিয়ান টিউবের প্রবেশ পথে যদি টিউমার তৈরি হয়, এক্সট্রা গ্রোথ তৈরি হয়, স্পার্ম কিন্তু প্রবেশ করতে পারবে না, মা স্টেরিলিটির শিকার হয়ে গেলেন। নেক্সট, থাইরয়েড ডিজিজ, ভীষণ ইম্পর্টেন্ট বর্তমান সময়। থাইরয়েড, ক্ষরণ হয় থাইরক্সিন, যদি অতিরিক্ত মাত্রায় হয় হাইপারথাইরয়েডিজম, কম পরিমাত্রায় হয় হাইপোথাইরয়েডিজম। এখন এই অতিরিক্ত ক্ষরণ হওয়া, কম ক্ষরণ হওয়া, তাতে যেটা হবে সেটা হচ্ছে ওই যে বললাম, এই যে ওভুলেশন হওয়া, ফলিকল স্টিমুলেটিং হরমোন কি করছিল, ওভামের মধ্যে যে ফলিকলগুলো আছে তাকে স্টিমুলেট করছিল, সেখান থেকে ওভাম তৈরি হচ্ছিল, তারপরে ম্যাচিউর হওয়ার পর বেরিয়ে আসলো, তাকে বলছিলাম আমরা ওভুলেশন। এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটাকে বাধা দেবে। অর্থাৎ ফলিকল স্টিমুলেটিং হরমোন তার সঙ্গে সঙ্গে লিউটিনাইজিং হরমোন দুটোর কিন্তু ক্ষরণের মাত্রা কমছে, মা বন্ধ্যাত্বের শিকার হচ্ছে। এবার আসি এজ, বয়স একটা ফ্যাক্টর। অনেকে বলছে বসন্ত রবে চিরদিন, বয়স কোনো বিষয় না। এখন 16 বছরের ছেলে যদি বলে আম গাছে উঠবো, ঠিক আছে। 76 বছরের বৃদ্ধ যদি বলে আম গাছে উঠবো, বয়স কোনো ফ্যাক্টর না, বয়স অবশ্যই ফ্যাক্টর। প্রকৃতি কিন্তু আপনাকে মহান হতে দেবে না, আপনি যাই করুন না কেন। তো দেখুন, সাগরও শুকিয়ে যায়, পাহাড়ও ভেঙে পড়ে, সুতরাং বয়স একটা ফ্যাক্টর। তো বলছে বয়স একটা মহিলার যত বাড়তে থাকবে, বিশেষ করে 30 এবং তার ঊর্ধ্বে, তার ওভারিতে যে ওভামটি উৎপন্ন হবে তার কিন্তু গুণগত মান কমতে থাকবে। মোটামুটি 23 থেকে 27 মা হওয়ার উপযুক্ত সময়। এখন চাকরি করবেন, আইপিএস হবেন, স্কুল মাস্টার হবেন, এই করতে গিয়ে আপনার ওভামের কোয়ালিটি কমিয়ে ফেলছেন না তো? নিজের এডুকেশনাল কোয়ালিটি বাড়াতে গিয়ে ওভামের কোয়ালিটি কমে যাচ্ছে। সুতরাং 23 থেকে 27 উপযুক্ত বয়স, তার যত বেশি যাবেন ওভামের কোয়ালিটি কিন্তু কমতে থাকবে। এজ একটা ফ্যাক্টর। নেক্সট আসুন, স্মোকিং, ধূমপান। অনেকে হয়তো রান্না করতে করতে একটু বিড়ি ধরিয়ে নিই, বিষয়টা তা নয়। আধুনিক যুগে কিন্তু এই ধরনের প্রবণতা বাড়ছে মহিলাদের মধ্যে, ধূমপানের প্রবণতা। আমি বলছি না কেউ রান্না করতে করতে ধরিয়ে নেয়, মজা করলাম। জীবনে এত আনন্দ বুঝতে পারছি না। তো বলছে যারা ধূমপান করেন তাহলে কি হবে, নিকোটিন রক্তে মিশছে। এই নিকোটিন হতে পারে আপনার এই যে সার্ভিক্সে ইনফ্লামেশন ঘটিয়ে দিল, ইনফেকশন ঘটিয়ে দিল। তাহলে এই সার্ভিক্সটা কি, একটা মহিলা একটা পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্ক করছে, তারপর নির্গত স্পার্ম এই কিন্তু সার্ভাইকাল ক্যানেল দিয়ে ইউটেরাসের মধ্যে প্রবেশ করছে। তাহলে প্রবেশ পথেই যদি ইনফেকশন থাকে, ইনফ্লামেশন থাকে, তাহলে ওই যে খুব সূক্ষ্ম সেন্সিটিভ স্পার্ম ওখানেই কিন্তু ধ্বংস হয়ে যাবে। একটা কাউন্টিং আছে, মোটামুটি 15 মিলিয়ন থেকে 200 মিলিয়ন এই লেভেলে স্পার্ম আপনাকে থাকতে হবে। এখন এখানে যদি ইনফেকশন হয় তাহলে কিন্তু ওই প্রতিমধ্যেই সেনা সব শেষ, লড়াই আর হবে না। কিন্তু এটা একটা ফ্যাক্টর, যারা ধূমপান করছেন ছেড়ে দিন।
আবার দেখুন এখানে যদি ইনফেকশন হয় আরেকটা জিনিস হতে পারে, ইরিটেশনের জন্য এই যে সার্ভিক্সের মুখ সেটা ডাইলেটেড হতে পারে, প্রসারিত হয়ে যেতে পারে। যখন সন্তান এই ইউট্রাসের মধ্যে বড় হতে থাকে সার্ভিক্সের মুখ কিন্তু টোটালি ক্লোজড। এখন যদি সেখানে ইনফেকশন হয়, ইরিটেশন হয়, মুখ যদি ডাইলেটেড হয়ে যায়, মিসক্যারেজ হয়ে যাবে। আবার দেখুন এই ধূমপানে কি হবে, এই যে ফ্যালোপিয়ান টিউব, এই ফ্যালোপিয়ান টিউবের মধ্যে ইনফেকশন ছড়াতে পারে, ইনফ্লামেশন ছড়াতে পারে। তাহলে কি হবে? তাহলে যেটা হবে, এই ফ্যালোপিয়ান টিউবের মধ্যে যদি ইনফেকশন হয়, ইনফ্লামেশন হয়, তাহলে যে সিলিয়াগুলো আছে, যে সূক্ষ্ম রোম আছে, যারা ফার্টিলাইজড ওভামকে ইউট্রাসের মধ্যে নিয়ে আসছিল, তারা কিন্তু ক্ষমতা হারাবে। সুতরাং এই ফার্টিলাইজড ওভামটি কিন্তু ইউট্রাসের মধ্যে আর বড় হবে না, কারণ ওখানে তো পৌঁছাতেই পারছে না। তাহলে ফার্টিলাইজড যখন হয়েছে, ওই সূর্যের কুন্তি বলার মতো এসছে যখন, নিতে তো হবেই। তো কি করবে? ও ভেতরে আর প্রবেশ করতে পারবে না, এই ফ্যালোপিয়ান টিউবের মধ্যেই বড় হতে থাকবে, যেটাকে আমরা বলছি একটোপিক প্রেগন্যান্সি, অর্থাৎ ইউটেরাসের বাইরেই সন্তান বেড়ে ওঠা। ইউএসজি রিপোর্ট হবে, দেখবে ফ্যালোপিয়ান টিউবের মধ্যে বড় হচ্ছে, ডাক্তারবাবু সার্জারি করে বের করে দেবেন। সুতরাং ধূমপানও কিন্তু একটা কারণ। নেক্সট হচ্ছে অ্যালকোহল। কালী পুজোয় একটু খেলাম, একদিন তো খাই, কি আর হবে। দুর্গা পুজোয় খেলাম, ভাই ফোটায় গেলাম, বিবাহবার্ষিকীতে গেলাম, জন্মদিনে খেলাম, দো ঘটু মুঝে ভি পিলা দে। তো তাতে কিন্তু যেটা হবে সেটা হচ্ছে আপনার পিটুইটারি থেকে যে দুটো হরমোন ক্ষরণ হচ্ছে, একটা হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, আর একটা হচ্ছে লিউটিনাইজিং হরমোন। দুটো হরমোনের কিন্তু ডিসব্যালেন্স ঘটে যাবে। দুটো হরমোনের কিন্তু ডিসব্যালেন্স ঘটে যাবে। হ্যাঁ, তারপরে তাহলে এটাও একটা কারণ। আর নেক্সট একটা কারণ, সেটা হচ্ছে মোটা হয়ে যাওয়া, অর্থাৎ শরীরের ওজন বৃদ্ধি। শরীরের ওজন কখন বৃদ্ধি পাবে, বা এর সঙ্গে ইনফার্টিলিটির সম্পর্ক কি? একটা গভীর সম্পর্ক আছে। আমাদের শরীর থেকে একটা হরমোন ক্ষরণ হয়, একটা হরমোন, তার নাম হচ্ছে লেপটিন, LEPTIN। এই লেপটিন হরমোন আমাদের শরীরে কি কাজ করে? শরীরের ফ্যাটকে কমিয়ে দেয়। ফ্যাট ঝরানো হচ্ছে লেপটিনের কাজ। এখন যদি এই লেপটিন হরমোন শরীরে অতিরিক্ত মাত্রায় নির্গত হয়, শরীরকে রেজিস্ট করে দেবে, অর্থাৎ ইনঅ্যাক্টিভ করে দেবে। তার মানে আপনার শরীরে ওজন বাড়ছে। এখন এই লেপটিন হরমোন যত শরীরে বৃদ্ধি পাবে, সে কি করবে? আমাদের দুটো গ্রন্থির ক্ষতি করে দেবে। একটা হচ্ছে হাইপোথ্যালামাস, আর একটা হচ্ছে মস্তিষ্কের অগ্রভাগের পিটুইটারি। তাহলে তাদের ডিসব্যালেন্স হওয়া মানে কি? FSH LH ডিসব্যালেন্স, সন্তান হবে না। এইগুলো ছিল মোটামুটি কারণ। এইবার খুব ছোট করে আসছে লাস্ট, মানে আমি যেটা বলেছিলাম যে প্রকৃত কারণ, যেটা হ্যানিম্যান বলেছেন। কি বললেন? মন প্রথমে কলুষিত হয়, তার রিফ্লেকশন করে শরীরে। তাহলে দেখুন হ্যানিম্যানের থিওরি যদি মানি, তাহলে দেখুন ওভারিতে কি রয়েছে? ফলিকলকে স্টিমুলেট কে করছে? FSH, ফলিকল স্টিমুলেটিং হরমোন। আবার ওভামের ছেড়ে যাওয়া অংশ কর্পাস লুটিয়ামকে স্টিমুলেট কে করছে? লিউটিনাইজিং হরমোন। আবার এই দুটো হরমোনকে নিয়ন্ত্রণ কারা করছে? ইস্ট্রোজেন আর প্রোজেস্টেরন। তাহলে ইস্ট্রোজেনকে কন্ট্রোল কে করছে? ফলিকল স্টিমুলেটিং হরমোন। আর প্রোজেস্টেরনকে নিয়ন্ত্রণ করছে কে? LH, লিউটিনাইজিং হরমোন। আবার এই দুটো হরমোনকে কন্ট্রোল করছে কে? পিটুইটারি।
পিটুইটারিকে কন্ট্রোল করছে আপনার হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাসকে কে কন্ট্রোল করছে? সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, মানে মস্তিষ্কের স্পাইনাল কর্ড। আবার সেন্ট্রাল নার্ভাস সিস্টেমকে কে কন্ট্রোল করছে? ওই হ্যানিম্যানের কথায় মাইন্ড, আমাদের মন। এখন মন কি, এর বৈশিষ্ট্য ছোট্ট করে বলি। মনের দুটো পার্ট আছে, একটা প্রকৃত রূপ, একটা বিকৃত রূপ। প্রকৃত রূপ কোনটা? লেট পাস, যেতে দাও, যা হয়েছে হয়ে যাক, ঈশ্বর সব তোমার হাতে, আমার কিছু করার নেই। অ্যাকচুয়ালি তাই। যেমন ধরুন আমরা যে খাবারটা খাই সেটাকে হজম কি আমরা করি? আমি চাইছি এটা এইভাবে হজম হোক, পায়খানাটা এইভাবে হোক প্রতিদিন, করতে পারি? কিছু করতে পারি না। আনকন্ট্রোল, উই আর হেল্পলেসনেস টোটালি ইন দ্য হ্যান্ড অফ দ্য ফেট। ভাগ্যের হাতে কিন্তু আমরা অসহায়। এটা গেল মনের প্রকৃত রূপ, যেতে দাও, যা হয় হোক। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, মা ফলের কথা যেন ফলের আশা করো না, কর্ম করে যাও, বাচ্চা না হয় না হোক, বিয়ে তো হয়েছে, এটুইতেই হবে। আবার দেখুন, মনের যদি বিকৃত রূপ কোনটা যদি বলি, আমরা যেটা স্বরলিপি বলি, কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। কাম, অতিরিক্ত কামনা বাসনা। ক্রোধ, অতিরিক্ত রাগ। লোভ, অতিরিক্ত চাওয়া। মোহ, অ্যাটাচমেন্ট। মদ অর্থাৎ অহংকার। আর মাৎসর্য, পরশ্রী কাতরতা। এইগুলো যত আপনার শরীরে বাড়তে থাকবে, আপনার মন কলুষিত হবে। আর মন কলুষিত হলে পিটুইটারি, হাইপোথ্যালামাস ডিসব্যালেন্সড হবে এবং সন্তানের সম্ভাবনাও কিন্তু কমতে থাকবে, অর্থাৎ আপনি ইনফার্টিলিটির শিকার হবে। হ্যানিম্যান 250 বছর আগে বলে গেছিল এই কথা। মন প্রথমে কলুষিত হয়, তারপরে শরীর। ঠিক আছে, এই পর্যন্ত মোটামুটি ইনফার্টিলিটি বললাম। এইবার মেডিসিন বলবো না? হ্যাঁ, আচ্ছা, সময় খুব কম, স্যার আবার বলবেন একটুখানি, এত কিছু বললাম, মেডিসিন বলবো না, তাহলে হয়? আসুন, বেশি না, 3 থেকে 4টে মেডিসিন বলে শেষ করে দেবো, স্যার এসে আবার বলবেন। মেডিসিনের মধ্যে যদি আমরা ধরি, প্রথমে হচ্ছে অরাম মেটালিকাম, একটা গ্রেট রেমেডি। হোয়াট ইজ অরাম মেটালিকাম? গ্রেট ডিপ্রেশন, লোদিং অফ লাইফ, জীবনের সম্পর্কে তীব্র ঘৃণা, জীবন সম্পর্কে তীব্র বিতৃষ্ণা। আজ থেকে 4 বছর মতো আগে আমি হৃদয়পুর স্টেশনে দাঁড়িয়ে আছি, ট্রেন ধরবো বলে, সকালবেলা, শীতকাল, একটু প্ল্যাটফর্মের উপর দাঁড়িয়ে আছি, রোদ লাগছে। ঠিক অপোজিট সাইডে একজন বয়স্ক ভদ্রলোক ব্যাগ হাতে করে দাঁড়িয়ে আছেন। এর মধ্যে একটা শিয়ালদা লোকাল ঢুকলো। আমার সামনেই ওই বয়স্ক ভদ্রলোকটা ট্রেনের সামনে লাফ মারলেন এবং তিনি ট্রেনের তলায় পড়েননি, মানে ধাক্কায় ছিটকে গিয়ে ওপারের পার্টিতে গিয়ে পড়লেন এবং সঙ্গে স্পট ডেড। তারপরে এসে বডি টডি তুলে নিয়ে চলে গেল। হয়তো ওই বয়স্ক ভদ্রলোকটা একদিন গায়ের ঘামে জামাটা ভিজিয়ে সন্ধ্যাবেলা একটা কমপ্লান হাতে করে বাড়িতে ফিরেছিলেন। কেন? ছেলেটা বড় হচ্ছে। সেই কমপ্লান খেয়ে বড় হয়ে ওটা ছেলেটাই আজকে কমপ্লেন করছে, বাবাকে, তুমি আমার জন্য কি করেছো? জীবন সম্পর্কে ঘৃণা আসবে না? যে সমাজের জন্য করলাম, যে বাবা ছেলের জন্য করলাম, বউয়ের জন্য করলাম, তারা আজকে কি করছে? তারা আমাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দিল। আমি কি করলাম? অরাম মেটালিকাম, সমাজ আমাকে ছুঁড়ে ফেলেছে, আমিও নিজের বডিটাকে ছুঁড়ে ফেলে দিলাম রেল লাইনের সামনে। অরাম মেটালিকাম এটাই করে, চলন্ত বাসের সামনে, চলন্ত ট্রেনের সামনে নিজের শরীরটাকে ছুঁড়ে দেয়। সমাজ আমাকে ছুঁড়ে দিয়েছে, ছুঁড়ে ফেলেছে ব্যবহার করে, আমিও নিজেকে ছুঁড়ে ফেলে দিলাম। 5তলা বিল্ডিং, 10তলা বিল্ডিংয়ের থেকে নিজের শরীরটাকে ছুঁড়ে ফেলে দিচ্ছে অরাম মেটালিকাম। তাহলে একটা মহিলা, সে তার হাজবেন্ডকে ভালোবেসেছে, সংসারকে ভালোবেসেছে, শ্বশুর শাশুড়িকে ভালোবেসেছে, তারপরেও যেন সে সেই পূর্ণ ভালোবাসা পাচ্ছে না। এই যে সেন্সেশন, সে কি করে মা হবে? হ্যানিম্যান সেটাই বললেন, মন প্রথমে আক্রান্ত হয়, তারপরে শরীর। নেটটা মিউয়ে আসুন।
অরাম মেটালকে আমি কি দেখলাম? লোদিং অফ লাইফ, জীবন সম্পর্কে তীব্র বিতৃষ্ণা, জীবন সম্পর্কে ঘৃণা। আর নেটটা মিউর হচ্ছে সাপ্রেশন অফ ইমোশন, আবেগের অবদমন। কেন্ট রেপার্টারিতে চলে যাবেন, ফাস্টিডিয়াসনেস, দুটো মাত্র মেডিসিন পাবেন। সিনথেসিসে চলে যাবেন, আরও মেডিসিন পাবেন, একটা নাক্সবোম, আরটা হচ্ছে আর্সেনিক অ্যালবাম। এরাও কিন্তু ফাস্টিডিয়াস, খুঁতখুঁতে। আর্সেনিকের খুঁতখুঁতে কিরকম? ধরুন এখানে প্লেট বসানো হবে, সাদা সাদা প্লেট মেঝেতে। আর্সেনিক চাইবে ঝকমকে যেন প্লেটটা হয়, আকর্ষণীয় যেন হয়, পরিষ্কার পরিচ্ছন্ন চকচকে। আর নাক্স চাইবে যে প্লেটগুলো বসানো হবে, প্লেটগুলো যেন খুব ভালো মজবুত হয়, কাজটা যেন খুব ভালো হয়, ফিনিশিংটা যেন খুব ভালো হয়। নাক্স হচ্ছে অফিসের বস, আর্সেনিক হচ্ছে অফিসের স্টাফ। নাক্স মানে কি? এই এই চৌধুরী, এই কাজটা একটু করে দাও না, একটু ভালো করে করে দাও না, আর একটু দেখো, একটু দেখো, একটু পরে যাও, আর একটু দেখো। দেখুন এটা তার মেন্টালে কেমন প্রভাব ফেলছে। যখন পায়খানা করতে যাচ্ছে, নাক্স কি? আরেকটু হলে ভালো হয়। পুরো ক্লিয়ার হচ্ছে না, মানে মেন্টাল তার শরীরের উপরে প্রভাব ফেলছে। এটা হচ্ছে নাক্স। আর্সেনিক সেজে গুজে অফিসে আসছে, অফিসের স্টাফ বসের সামনে নিজেকে প্রেজেন্ট করছে, দেখো আমি একজন অফিসের স্টাফ, কত সুন্দর চকমকে চেহারা, নিজেকে প্রেজেন্ট করতে চায় আর্সেনিক। এই হচ্ছে খুঁতখুঁতে। আবার দেখুন ফিলিপ এম বেইলি বললেন, শুধু আর্সেনিক আর নাক্স দিয়ে কিন্তু ফাস্টিডিয়াস হবে না। তিনি বললেন নেটটা মিউরও কিন্তু ফাস্টিডিয়াসনেসে ভোগে। কিরকম? নেটটা মিউর মনে করে নিজেকে অযোগ্য। তাহলে একটা নেটটা মিউরের মহিলা মনে করবে নিজেকে অযোগ্য, তাহলে তার কাজ কি? তার কাজ হচ্ছে যে কাজটাই সে করবে না, খুব দক্ষতার সঙ্গে করতে চাইবে, ভালোভাবে করতে চাইবে। তাহলে সে তার হাজবেন্ডকে ভালোবাসবে শরীর দিয়ে নয়, মন দিয়ে ভালোবাসবে, আবেগ দিয়ে ভালোবাসবে, ইমোশন দিয়ে ভালোবাসবে। কিন্তু ওই যে বললাম খুঁতখুঁতে, তার মনে হবে হাজবেন্ড যেন আমাকে ভালোবাসছে না। এই যে একটা ইমোশনের সাপ্রেশন। এবার সে কি করবে? নেটটা মিউর দেখবেন একটা মেন্টাল সিমটম আছে নেটটা মিউরের, যে সে বাড়ির চাকরের সঙ্গে প্রেম করে বসছে, তাই না? সে মানে অপাত্রে প্রেম বলা হচ্ছে। সে পাড়ায় একজন বিবাহিত পুরুষ, তার সঙ্গে প্রেম করে বসছে। হ্যাঁ, কিন্তু কেন? ওই যে বললাম নেটটা মিউর নিজেকে অযোগ্য মনে করে, তার মনে হচ্ছে কোনো হয়তো পুরুষ আমার জীবনে আসবে না, তাহলে নেই মামাতে কানামা ভালো, চাকরের সঙ্গে প্রেম করে বসছে। সে প্রেম করে বসছে একটা বিবাহিত পুরুষের সঙ্গে। আবার দেখবেন তাহলে এই যে ঘটনাগুলো ঘটাচ্ছে, একটা চাকরের সঙ্গে প্রেম করছে, সে একটা বিবাহিত পুরুষের সঙ্গে প্রেম করছে, এটা তো কাউকে বলা যাবে না। সাপ্রেশন অফ ইমোশন, আবেগকে চেপে রাখছে। আবার দেখুন নেটটা মিউরে একটা সুন্দর একটা মেন্টাল সিমটম আছে, সে যখন পেচ্ছাপ করতে যাবে, যদি দরজা বন্ধ টয়লেটের, যদি বাইরে কোনো ব্যক্তির উপস্থিতি সে মনে করে যে একটা ব্যক্তি আছে, বা তার পায়ের শব্দ শুনতে পায়, তার কিন্তু পেচ্ছাপ হবে না। কেন? এই যে সে ক্রমাগত লুকিয়ে রেখেছে সমস্ত কথা। কোনো মানুষের উপস্থিতিতে যদি মানে জানাজানি হয়ে যায়, পেচ্ছাপটাও কি একটা গুপ্তকর্ম, সেটাও যদি একটা মানুষের উপস্থিতি ধরা পড়ে, তার ভালো লাগবে না। এক মিনিট, আর একটা মেডিসিন বলি, খুব ভালো মেডিসিনটা, সিপিয়া। সিপিয়ার নারী চরিত্রটা কেমন? সিপিয়ার দেখুন একটা সিমটম আছে, নর্মাল সিমটম, যে তার ইউটেরাসটা যেন বেরিয়ে চলে আসছে। তার জন্য সে কি করে? পা দিয়ে পাটা চেপে রেখে থাকে, পা দিয়ে পাটা চেপে ধরে রাখে। অ্যালেন কিনোটস কিন্তু তার সঙ্গে একটা কনকমিটেন্ট সিমটম বললেন, ভীষণ গুরুত্বপূর্ণ, অপারেশন অফ ব্রিদিং। অর্থাৎ ইউটেরাসটা যেন বেরিয়ে আসছে, তার সঙ্গে বুকের মধ্যে একটা চাপবোধ, কষ্ট, তখন কিন্তু সিপিয়া খুব ভালো মেডিসিন। কিন্তু সিপিয়ার মেন্টাল সিমটম হচ্ছে, সিপিয়া হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট উইমেন, আত্মনির্ভরশীল মহিলা। অর্থাৎ সেই মহিলাটা বিয়ের পূর্বে হয়তো সে ভালো গান গাইতো, ভালো নাচতো, ভালো লিখতো, তার ইচ্ছা ছিল একটা গভর্নমেন্ট সার্ভিস করবে, ভালো পলিটিক্স করতো,
কিন্তু বিয়ের পর সন্তানের জন্য, সংসারের জন্য, স্বামীর জন্য খেটে খেটে তার কিন্তু আর সেই সমস্ত ইচ্ছা আর পূর্ণ করা হলো না। তাহলে মনে একটা অব্যক্ত বেদনা থেকে গেল। দেখুন বুকের মধ্যে কি অপারেশন, চাপবোধ, মানে হৃদয়ে যে চিন্তা সে রেখেছিল সে এই করবে ওই করবে, সেটা আর কোনোদিন তার করা হলো না। কি করছে? ইউটেরাসটাকে ঠেলে বার করে দিচ্ছে, মানে নারীত্বকে সে দূরে সরাতে চাইছে। আমি প্রতিষ্ঠা চাই, নারীত্ব চাইনি। যাক, আর কিছু মেডিসিন ছিল, বলা যাবে না, সময় চলে গেছে। আজ এই পর্যন্ত থাক, প্রিন্সিপাল স্যার আসবেন। ধন্যবাদ সবাইকে। এবার ফিমেল জেন্ডারের উপরে বলে গেলেন আমাদের পার্থ। এবার মেল জেন্ডারের উপরে বলবেন আমাদের প্রিন্সিপাল স্যার ডক্টর অনিত্য কর। স্যারের কাছে একটা প্রশ্ন, স্যার মেয়েদের স্টেরিলিটির ক্ষেত্রে অত্যাধিক অ্যাবর্শন কি অন্যতম একটা কারণ? সেটা যদি একটু আপনি বলে দেন তাহলে খুব ভালো হয়।